আরজিকর থেকে কসবা ল কলেজ, আমরা কোথায় এগোচ্ছি, কিংবা আসলে পিছিয়ে যাচ্ছি, ক্রমাগত পেছন দিকে এগিয়ে চলেছি আমরা, এভাবেই চলছে। এখন এটা একটা সংস্কৃতি বা এটা একটা ধারা হয়ে গেছে। কেন হচ্ছে এই ধারাটা, কিভাবে এই বিষয়টায় আমরা রপ্ত হয়ে উঠছি, আসুন বুঝবার চেষ্টা করি। আমরা কোন পরিমণ্ডলের মধ্যে রয়েছি, আমরা কিভাবে আমাদের চারপাশকে দেখছি, একটু বোঝবার দরকার আছে আজকের এই সময়ে দাঁড়িয়ে। ক্রমশই যখন আমরা অন্ধকারের দিকে এগিয়ে যাচ্ছি, কোথাও কিছু হয় না। আরজি করে এত বড় একটা ঘটনা, এত প্রতিবাদ, এত লোকের এত পথে নামা, তারপরেও ঘটে যায়। শাসক দল তার অভ্যাসে একই রকম থাকে, কোথাও কোনো ছেদ পড়ে না। ভাবা যায় একটা যদি হাসপাতাল হয়, অন্যটা কলেজ, আবার আইনের কলেজ, সেখানেও একই ঘটনা ঘটতে থাকে, ঘটতেই থাকে। এবং সব জায়গাতেই শাসক দলের মদতপুষ্ট ধর্ষক, তারা শাসক দলের সঙ্গে থাকে, ক্ষমতাবান শাসক দলের সঙ্গেই থাকে। আর তারপরে যা হয়, রাজনীতির অসাধারণ সমস্ত নিয়মকানুন শাসক দল নিজেদের আড়াল করবার জন্য এদের সঙ্গে সম্পর্ক নেই এটা বলে, কিংবা দূরত্ব তৈরি করবার চেষ্টা করে। এভাবেই চলতে থাকে, আর আমরা মেনে নিই। আমাদের মেনে নেওয়ার জন্য একের পরে ঘটনাগুলো ঘটতেই থাকে। আসলে এই চারপাশটাকে একটু চিনি, বুঝি। আর কতদিন, আর কতদিন এভাবেই আমাদের চলতে হবে, আমরা একটু বোঝবার চেষ্টা করি। আসুন আলোচনার জন্য আজ যাদের আমন্ত্রণ জানিয়েছি, প্রথমেই তাদের সকলের সঙ্গে পরিচয় করিয়ে দিই। আমাদের সঙ্গে রয়েছেন পৃথ্বীজয় দাস। পৃথ্বীজয় রাজনীতির একেবারে তরুণ মুখ। সবচেয়ে বড় কথা, পৃথ্বীজয় যে কলেজে ঘটনাটা ঘটেছে সেখানকারই একজন প্রাক্তনী, ওখান থেকেই ও পড়াশোনা করেছে, ওরও লয়ের ডিগ্রি ওখান থেকেই। আমাদের সঙ্গে রয়েছেন সুদীপ্তা রায়চৌধুরী মুখার্জি, লেখিকা, কবি। এবং আমাদের সঙ্গে রয়েছেন মিরাতুন নাহার, অধ্যাপক ডক্টর মিরাতুন নাহার। বারবার এই বিষয়টা বলতে বলতে যিনি অনেকটা ক্লান্ত হয়ে পড়েছেন, বারবার বলছেন আমাদের সমাজের অসুখ, আমাদের গণতন্ত্রের অসুখ। আমি আপনাদের সবার কাছে আসবো, তার প্রথমেই আমি পৃথ্বীজয়ের কাছে আসি। পৃথ্বীজয়, আজকেই কিছু তথ্য আমি পেয়েছি যে অশোক দেব ওখানকার কলেজেরই প্রেসিডেন্ট, তারই অনুমোদনে, আমি সেটাও দেখাবো। পৃথ্বীজয়, এইরকম একটা ঘটনা একটা কলেজের মধ্যে, তুমি তো ওখানে পড়েছো, মানে কি মনে হয়, মানে এইরকম একটা সংস্কৃতি একটা কলেজের মধ্যে হতে পারে, হওয়া সম্ভব, কিভাবে হয় এটা? দেখুন, কলেজ বা প্রতিষ্ঠানগুলো এখন শুধুমাত্র সোর্স অফ ইনকামের জন্য রয়েছে। আগে যে একটা ধ্যান ধারণা ছিল যে শিক্ষা প্রতিষ্ঠান মানে সেখানে একটা ভক্তি শ্রদ্ধার বিষয় ছিল, সেই জিনিসটা সম্পূর্ণভাবে লোপ পেয়েছে। টিচারদের প্রতি যে একটা সম্ভ্রম ছিল, ছাত্রদের টিচারদের প্রতি যে একটা রেসপেক্ট ছিল, সেই জায়গাটা চলে গেছে। তার জন্য কিছুটা আমাদের সিস্টেম এবং কিছুটা এখনকার যারা টিচার রয়েছেন তারাও দায়ী। যে মানে সে টিচার হবে অথচ সে ঘুষ দিয়ে চাকরি নেবে। মানে তার মানসিকতা কোন জায়গায় গেছে, মানে সে ছাত্র তৈরি করবে, তাকে ঘুষ দিয়ে আসতে হচ্ছে কেন? কারণ তার সেই যোগ্যতা নেই ছাত্রকে পড়ানোর মতো। তাহলে অযোগ্য লোক ছাত্র তৈরি করছে, তাহলে তারা কি ছাত্র তৈরি করছে এবং সেই ছাত্রগুলোর থেকে মানে এর চেয়ে বেশি আর কি এক্সপেক্ট করবেন? এটা গেল একটা দিক। ২ নম্বর দিক হচ্ছে যে তৃণমূল এসে যেটা করেছে, সমস্ত জায়গা থেকে কি করে সোর্স অফ মানে সমস্ত জায়গাকে কি করে সোর্স অফ ইনকাম বানানো যায় সেটাকে তারা কিন্তু খুব মাইনিউটলি ফলো করেছে এবং সেটাকে পার্সু করছে, সেই জায়গা থেকে টাকা তুলছে। হসপিটাল থেকে শুরু করে, কলেজ থেকে শুরু করে, স্কুল থেকে শুরু করে, হেন কোনো জায়গা নেই যেখান থেকে ওরা টাকা তুলছে। তা কলেজে আসা যাক, যে কলেজের থেকে কিরকম ভাবে রোজগার হতে পারে। সবারই একটা ইচ্ছে থাকে যে গভর্নমেন্ট কলেজে পড়বো, কারণ গভর্নমেন্ট কলেজের মনে করা হয় যে গভর্নমেন্ট কলেজের মানে যারা স্টাফেরা রয়েছেন তারা তো যেহেতু পরীক্ষা দিয়ে আসেন, তাদের কোয়ালিটি প্রাইভেট কলেজের তুলনায় বেটার। কারণ প্রাইভেট কলেজে অনেককেই এরকম হয় যে তাদেরকে মানে কোনো এক্সাম না দিয়ে আসতে হয়। ফলে মানে মানে এডুকেশনাল দিক থেকে দেখতে গেলে গভর্নমেন্ট কলেজের স্টাফেরা সবসময় বেটার হয়, এটা ধরে নেওয়া হয়।
প্লাস কি হয়, গভর্নমেন্ট কলেজের পয়সাটা খুব কম। হ্যাঁ, একদমই এই পয়সা কম বলে আমি মানে যে বিষয়টা ঘটলো পৃথ্বীজয়, একটা দলের অনুগত এবং মেয়েটিও দলের অনুগত, এটা যদি হয় তাহলে মানে এটা কোন সংস্কৃতি যে নিজেদের দলের নিজেদের সহকর্মী নিজেদের দলের একজন পদ পাবে তার জন্য তাকে এই রকম ভাবে ব্যবহার করা, তার তার সঙ্গে এরকম আচরণ করা। দেখুন, এটা আমার মনে হয় না যে এটা কোনো দলের সংস্কৃতি থেকে এসেছে। বিষয় হলো, এইরকম সংস্কৃতির লোকেরা এই দলটাকে জয়েন করে এবং এরকম সংস্কৃতির লোকেদেরকে এই দলটা প্রশ্রয় দেয়। এটা কিন্তু আপনি দেখুন, খেয়াল করে দেখুন, আরজি করেও ঘটনাটা ঘটলো, তার থেকে খুব বেশি দিন কিন্তু হয়নি তো এখানে একদম। ল কলেজে ঘটনা। তার মানে এই যে ডেটারেন্স এফেক্ট হয়, সেই জিনিসটা ওদের মধ্যে নেই। ওরা এতটাই ডেসপারেট, ওরা জানে যে আমি যদি এই কাজটা করি, আমাকে বাঁচিয়ে নেওয়ার লোক আমার উপর রয়েছে। কেন? কারণ আমি তাকে নিয়মিত পয়সা দিই, অথবা তার হয়ে কোনো কাজ করে দিই আমি। এই কনফিডেন্স তারা রয়েছে। নালে ধরে নিন, স্বর্গের ঘাটুকে ধরলাম, এই যে ঘটনাটা ঘটেছে, এটা অন্য কোথাও ঘটতে পারতো, বাড়িতে ঘটতে পারতো, কোনো, আজকাল তো অনেক জায়গা রয়েছে যেখানে পয়সা দিলেই মানুষ যেতে পারে, তো সেরকম জায়গাতেও ঘটতে পারতো। কিন্তু সেটা ঘটছে কলেজ প্রতিষ্ঠানের মধ্যে, তার মানে ও কতটা আস্পর্ধা বাবু, ওর কতটা একদম, আস্পর্ধা যে মানে আইনের হ্যাঁ, কোনো কলেজে যদি আমি করি আমাকে কেউ কিচ্ছু করতে পারবে না। তোয়াক্কা না করা যাকে বলে, কাউকেই তোয়াক্কা করে না এরা। একদম। পৃথিবী, আমি তোমার কাছে আসবো, আমি পিসিআর কে বলবো একটু পরে যদি ওটা দেখানো যায় যে আসলে বারবার করে ব্যবধান তৈরি করবার হচ্ছে না, যে না অশোকদেব দায়ী নয়, অশোকদেবই রেকমেন্ড করেছিলেন, তার মানে একেবারে সেই চিঠিটা আমাদের কাছে আসে, আমি সেটাও দেখিয়ে দেবো। আর মীরাতুন্তির কাছে আসি, মীরাতুন্তি বারবার করে, হ্যাঁ আসবো, পৃথিবী ইয়েতে আসবো। মীরাতুন্তি, বারবার করে আপনি বলছেন যে আমাদের আসলে এবার বোধহয় একটা কিছু করতে হবে করতে হবে, কিন্তু তার মধ্যে যে ঘটনাগুলো ঘটে যাচ্ছে মীরাতুন্দি, বারবার নাগরিক সমাজ, আমরা বারবার করে বলছি নাগরিক সমাজ, তার মধ্যেই বারবার করে এইগুলো ঘটে যাচ্ছে। মানে আরজিকর রেস্ট কাটতে না কাটতেই জয়নগরের রেস্ট কাটতে না কাটতেই ল কলেজ, এটাই তো স্বাভাবিক হয়ে যাচ্ছে, এটাই তো সাধারণ বিষয় হয়ে উঠছে। কথা নেই, কারণ দেখা যাচ্ছে আমরা যত আলোচনা করছি, যত পর্যালোচনা করছি, যত সমালোচনা করছি, যতই দোষগুলো ধরিয়ে দেওয়ার চেষ্টা করছি যে এগুলো থেকে মুক্ত হোক সমাজ ব্যবস্থা, রাজনৈতিক বিধিবিধান মুক্ত হোক, প্রশাসনিক পদে যারা রয়েছে বিভিন্ন বড় পদে তারা মুক্ত হন, তারা শিক্ষিত হন, এই যত বলছি সবই যেন মনে হচ্ছে ভস্যে ঘি ঢালার মতো মনে হচ্ছে। সেই জন্য বেশি কথা না বলে আমি দু তিনটে বিষয়ের দিকে যারা শুনছেন অথবা যারা এই বিষয়ে মনোযোগী মনে করেন যে বিষয়টা গুরুত্বপূর্ণ, তাদের দৃষ্টি একদম। আকর্ষণ করার চেষ্টা করছি। প্রথমত তুমি বলছো হাসপাতাল থেকে কলেজ, অর্থাৎ চিকিৎসা প্রতিষ্ঠান থেকে থেকে স্বাস্থ্য শিক্ষা, প্রতিষ্ঠান হ্যাঁ। থেকে শিক্ষা প্রতিষ্ঠান, তার সঙ্গে আরেকটু যুক্ত করতে হবে এই প্রতিষ্ঠানটি আর কোনো প্রতিষ্ঠান নয়, আইন বিষয়ক প্রতিষ্ঠান, ল কলেজ। একদম। এটা খুব গুরুত্বপূর্ণ। ল কলেজে এই কাণ্ডটি ঘটেছে, আর ল কলেজের সঙ্গে সংশ্লিষ্ট তরুণ এবং খুব বেশি বয়স নয়, সদ্য তারুণ্যপ্রাপ্ত এইরকম তিনজন কে যুক্ত দেখা যাচ্ছে, অভিযুক্ত করা হয়েছে। এটা অত্যন্ত মারাত্মক একটি সংবাদ। অর্থাৎ তারা আইন কলেজে সংযুক্ত থাকা সত্ত্বেও আইনকে বিন্দুমাত্র পরোয়া করে না, আইন সম্পর্কে তাদের কোনো রকম ভয় ভীতি নেই বা চেতনা নেই বলা যায়। আইন যে কোথায় যেতে পারে, আইন যে মানুষকে কতটা বার্তা দিতে পারে, এবং শেষ পর্যন্ত আইন যে অভিযুক্তকে অপরাধী বলে গণ্য করে শাস্তি দেওয়ার ব্যবস্থা করতে পারে, সেসবকে তারা পরোয়া করছে না। এটা খুব গুরুত্বপূর্ণ এই জন্যেই, কারণ ব্যবস্থাপনাটা তেমনই করা হয়েছে যে ব্যবস্থাপনার মধ্যে থেকে তারা বুঝতে পারছে যে আমরা সমস্ত কিছু বিধি ব্যবস্থা, ন্যায় নীতি ইত্যাদি সম্পর্কিত যে যা কিছু আছে তার থেকে আমরা মুক্ত, আমাদের কেউ কিছু বেপরোয়া, আমাদের কেউ কিছু করতে পারবে না। যার ফলে তারা ল কলেজের মধ্যে এমন স্থান বেছে নিয়েছে যেটা উল্টো দিকে যাকে ভিকটিম বানানো হয়েছে, যে মেয়েটি
আক্রান্ত হয়েছে, ওদের হাতে আক্রান্তই বলবো, আমি ধর্ষণ শব্দটা ব্যবহার না করে বলবো আক্রান্ত হয়েছে, সেই মেয়েটিও কিন্তু এই ল কলেজের অভ্যন্তরে ব্যাপারটা ঘটেছে। এবং রাজনৈতিক দলীয় রাজনীতির যে কিছু ক্ষেত্র থাকে, সেই রকম ক্ষেত্রে এই ঘটনাটি ঘটেছে, হয়তো হতে পারে, এবং সে কিছুটা সংশ্লিষ্ট ছিল এই দলীয় রাজনীতির কোনো পদ পাওয়ার ক্ষেত্রে। অতএব সে নিজেকে ভেবেছিল নিরাপদ। মেয়েদের একটা স্বাভাবিক প্রবণতা থাকে নিজেকে মেয়ে বলে গণ্য করা, এবং যেটা খুবই নিন্দনীয়, নারী দেহধারী, অতএব তার প্রতি লোলুপতা থাকবে পুরুষ দেহধারীদের। এই সম্পর্কে সচেতনতাটা মেয়েরা ছোটবেলা থেকেই লাভ করে। এক্ষেত্রে এই মেয়ের মধ্যে সে অনেকেই প্রশ্ন তুলেছেন সেই সচেতনতা তার ছিল না কেন। সম্ভবত সেই কারণেই ছিল না যে সে যে জায়গায় ঘটনাটি ঘটেছে সে জায়গাটিকে সে ভাবতেই পারেনি এরকম একটা ঘটনাস্থল কেউ বানাতে পারে। এটা আমার প্রথম কথা। দ্বিতীয় কথা হলো যে ধর্ষণ তো একটা ব্যাধি, একেবারে পরিষ্কার এই বার্তাটা সমাজে যাওয়া দরকার। ধর্ষণ একটা ব্যাধি, এবং এই ব্যাধিটা সমাজ ব্যবস্থাকে একেবারে পুরুষ নারীর সম্পর্কটাকে এত ক্ষতি করছে। শুধু তাই নয়, গোটা মনুষ্য জাতির যে ভূমিকা, সেই ভূমিকার ক্ষেত্রে এবং দেশ গঠনের ক্ষেত্রেও ক্ষতি করছে। কেন ক্ষতি করছে না, পুরুষ নারীর সম্পর্ক যদি দেহ সম্পর্কিত হয়, অর্থাৎ একজন তার দেহ, পুরুষ তার যে কোনো একটি মেয়ের শরীরটাকে ব্যবহার করতে পারে তার ভোগ লালসা তৃপ্ত করার জন্য, তাহলে পুরুষ নারীর সম্পর্ক এরকম হলে আমি এতটাই ভাবি যে গোটা মানব জাতি তো পুরুষ আর নারী এই দুটি অংশে বিভক্ত। গোটা ভারতবাসীও পুরুষ নারী এই দুটি অংশে বিভক্ত। গোটা বাঙালি জাতিও এই দুটি অংশে বিভক্ত। গোটা দেশের উন্নয়ন নির্ভর করে কি অর্ধেক জাতির, অর্ধেক পুরুষ অর্ধেক, মেয়েরা অর্ধেক। তো যে কোনো একটা জাতি বা দেশের উন্নয়ন অর্ধেকের দ্বারা সম্ভব? আমি এতটাই ভাবি অর্ধেকের দ্বারা সম্ভব নয়। অতএব আমার বয়স ৭৬ বছর। আজ এই ৭৬ বছরের অন্তত ৭০ বছর সচেতন সময় থেকে দেখছি, বয়স থেকে লক্ষ্য করছি, পুরুষ নারী সম্পর্ক আজও উন্নত তো হলোই না, বরং আরো বেশি অবনত হলো। পুরুষরা ক্ষমতার জায়গায় থাকলে উদ্ধত্তটা বেড়ে যাচ্ছে, যে নারী দেহ আমি অবাধে ভোগ করতে পারি। ওই মেয়েটি, তার কাছে নারী দেহ সর্বস্ব, একজন প্রাণী, মানুষ নয়, সর্বতোভাবে মানুষ নয়। অতএব মনুষ্য জাতির যে অর্ধেক মেয়েরা, সেই মেয়েদের যে রাজনীতি যদি ওরা করে, তাহলে রাজনীতির মাধ্যমে দেশের উন্নয়নমূলক যে ভাবনা, সেই ভাবনাটা যে অর্ধেক সম্ভব, এটা তারা জানেই না। ৩টি যুবক বয়সী ছেলে, তারা জানেই না, অথচ তারা রাজনীতি করে। অর্থাৎ রাজনীতিও বোঝে না, দেশ উন্নয়ন বোঝে না, এবং গোটা মনুষ্য জাতির যে দুটো অংশ, দুইয়েরই সমান ভূমিকা রয়েছে সেটা বোঝে না। ভাবে অর্ধেক ভোগী আর বাকি হচ্ছে ভোগ্যপণ্য। এইভাবে ধর্ষণ ব্যাপারটাকে আমি তো মনে করি মনোবিকার, বিকৃতির ব্যাধি। সেই ব্যাধি মুক্ত করতে, শেষ কথা, সেই ব্যাধি মুক্ত করতে না পারলে এদেশের কিছুই হবে না, কোনো দেশেই কিছু হয় না। ভারতবর্ষের সব জায়গায় এরকম নেই। আজকে পশ্চিমবঙ্গে এটা আমরা দেখতে পাচ্ছি, বাঙালি জাতির অগৌরব, বাঙালি জাতির জন্য খুব নিন্দাজনক, লজ্জাজনক ঘটনা। আজও ছেলে মেয়ের প্রকৃত ভূমিকা তারা বুঝতে শিখলো না। মেয়ে তার কাছে দেহ সর্বস্ব। এই মেয়ে যে দেশের জন্য কাজ করবে বলে প্রস্তুত হয়ে রয়েছে, মানসিক প্রস্তুতি নিয়েছে, সেই মেয়েও তার দেহের জন্য এভাবে ওদের কাছে আক্রান্ত হলো। এটা হচ্ছে আমার ভাবনা। এই ভাবনা থেকে আমার মনে হয় আজকে যারা শাসক দল শ্রেণীভুক্ত, সম্প্রদায়ভুক্ত পশ্চিমবঙ্গে যারা প্রশাসনের অবস্থানে রয়েছে, তারা তাদের শিষ্যদের তৈরি করতে পারছে না। 3টি যুবক বা 3টি
তরুণ তরুণী কিন্তু তৈরি করতে হলে তো নিজেদেরও তো সেই আদর্শের জায়গায় উন্নীত করতে হবে। কাদের তৈরি করবে? যাদের দেখে তৈরি সেটা হবে। সেটা তো ঘোরার কথা, কিন্তু তাদের দায়টা তো আমরা মানবো, আমরা তো একদম। বুঝবো তাদের দায়টা কি। তারা রাজনীতি করছে মানে কি স্পর্ধা ভরে দল করছে, আমাদের দল আমাদের দল আমাদের দল, তা তো নয়। দল তোমরা ভালো কি কাজ করছো? তোমাদের শিষ্যদের কি শিক্ষা দিয়েছো? এই সামান্য শিক্ষাটুকু দিতে পারলে না যে পুরুষ আর নারীর সম্পর্ক আক্রমণকারী আর আক্রান্তের সম্পর্ক নয়। চারজনই ওরা একই দলভুক্ত। মেয়েটিকে যতদূর জানি সে শাসক দলভুক্ত একজন মেয়ে। একদমই। তো একদম। চারজনের মধ্যে এই শিক্ষাটা নেই। অন্তত মেয়ে নির্ভীক ভাবে গিয়েছিল, তার মধ্যে হয়তো ওইটুকু চেতনা ছিল যে এরা আমার সঙ্গে এরকম ব্যবহার এটা করবে। করবেন একদম। কিন্তু তিনটি তরুণ সম্পূর্ণভাবে দীক্ষা পায়নি, শিক্ষা পায়নি, কিছুই পায়নি, চেতনা পায়নি। সমাজের পুরুষ নারীর সম্পর্ক বিষয়টা তারা জানেই না। এ তো অত্যন্ত হতাশার চিত্র। এবং আমার তো মনে হয় যে প্রশাসক মহলে যারা আছেন তাদের ধরে ধরে এক্ষেত্রে অভিযুক্ত বলে গণ্য করা উচিত, যে তোমরা একদম। অভিযুক্ত, তোমরা এই ধরনের শিষ্য তৈরি করছো। বেশ। আমি সুদীপ্তার কাছে আসবো। সুদীপ্তা, আমাদের রাজ্যের প্রশাসনিক প্রধান একজন মহিলা, তার রাজত্বকালে বারবার এই ধরনের ঘটনা ঘুরে ফিরে আসছে, মানে ধারাবাহিক চলছে। কোথাও মনে হয় না সুদীপ্তা, যে এটা দেখে যেটা মীরাতুন্দি বলছিলেন, আসলে নারী পুরুষ নয়, আমাদের দৃষ্টিভঙ্গি, আমাদের দেখার বিষয়টাই হচ্ছে এরকম যে মহিলারা ভোগ্যপণ্য, এই ভাবনা থেকে বেরিয়ে আসতে পারেনি। সমস্যাটা এখানে। ধর্ষণ হচ্ছে সেই অস্ত্র যেটা দুর্বলের উপর সবল নিয়োগ করে। নারী পুরুষই যে ধর্ষণ এবং ধর্ষিত হচ্ছে এমন নয়। পুরুষের দ্বারাও পুরুষের ধর্ষণ হতে পারে। সেটা আমরা যুদ্ধক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে আমরা অনেক সময় দেখেছি যে পুরুষেরাও ধর্ষিত হয়। বিষয়টা হচ্ছে যে আমার হাতে ক্ষমতা আছে, আমি ক্ষমতার ক্ষমতা প্রয়োগ। পেয়েছি এবং আমি এই ক্ষমতাকে কিভাবে খুশি প্রয়োগ করতে পারি। এবার আসি আপনি যেটা বললেন মহিলা মুখ্যমন্ত্রীর রাজ্য। মহিলা মুখ্যমন্ত্রী হাঁসখালিতে যখন বলে দেন একদম। প্রেগনেন্ট কিনা, লাভ অ্যাফেয়ার্স কিনা, মহিলা মুখ্যমন্ত্রী যিনি কিনা পুরুষ মন্ত্রীও, তিনি যখন সুজাতকে বলে দেন যে সাজানো ঘটনা, বা তার দলের লোকেরা সেই সময় বলেছিল যে কাস্টমারের ক্রেতা। সঙ্গে একদম। রেটের সমস্যা। একদম। তো এটা তো ধারাবাহিক ভাবে চলে আসছে। চলে আসতে আসতে আজকে মদন মিত্র বলছেন যে ওই মেয়েটি রাত্রিতে ওখানে গেল কেন, অর্থাৎ মেয়ে কেন গেল সেই জায়গাতেই 2012-র যে মানসিকতা, সেইখান থেকে এখনো পর্যন্ত তৃণমূল এখনো উন্নতি হয়নি। তৃণমূল আছে তৃণমূলই। বিষ্ণুনাথ, আপনি আমি এবারেই মনে করি করাই আপনাকে, যে বিষয়টা লিখিত, যে পুলিশের কাছে যে বয়ান গিয়েছে, সেখানে অভিযুক্তদের নাম পরিষ্কার করে না লিখে, ছোটবেলায় যখন আমি আপনি ছোট ছিলাম, ছোটবেলায় আমরা কি করতাম, লাভ লেটার লিখতাম, তখন মূল নাম উল্লেখ না করে ছোট ছোট করে লিখতাম না, ঠিক সেরকম ছোট ছোট করে লাভ লেটার লেখা হয়েছে ছোটবেলায়, সেরকম করে নাম লেখা হয়েছে। তার অবশ্য একটা ব্যাখ্যা দিয়েছে পুলিশ। আমি পৃথ্বীজয় আছে, জানতে চাইবো যে একদম পাচারকারী, সোনা পাচার, গরু পাচার ইত্যাদি সমস্ত পাচার হয়ে গিয়েছে, চাকরি চুরি হয়ে গিয়েছে। দলে কোনো গ্ল্যামারাস ধর্ষক ছিল না। পিয়ালির নাম উঠেছিল সারদার সময়, পরে ওটা নেমে গেল। আর একটা বোধহয় দলে এতদিন একটা গ্ল্যামারাস ধর্ষক এলো। বিষয়টা হচ্ছে আপনি দেখুন, মেয়েটি ওই দল করে, ওর বাবাও বোধহয় শিক্ষা ছেলের কিছু একটা, একদম নিজের তৃণমূল দলের করে। মেয়েরাই যদি সিকিউর নয়। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন সব যে ক্যান্ডিডেট 2016 সালের বক্তব্য 294টা ক্যান্ডিডেটই আমি, অর্থাৎ সবটাই মমতা। এখন আর আরেকটা ছবি দেখতে পাওয়া যায় না। দেখা যাচ্ছে তৃণমূল নিজের মেয়েকেই চায় না, বাংলা নিজের মেয়েকে চায় বলতে লিখতে এখন অবস্থা হচ্ছে তৃণমূল নিজের যেখানে এই মতো অবস্থায় স্কুলে ধর্ষণ, কর্মক্ষেত্রে ধর্ষণ, বাজিতে গেলে ধর্ষণ, চাকরি করতে গেলে, চাকরি চাইতে গেলে পুলিশের লাঠি। আমরা কোন রাজ্যে বাস করছি? কেমন পরিবর্তন? আমরা কি এই পরিবর্তন চেয়েছিলাম? যদি এই পরিবর্তন বাংলার মানুষের বিধিলিপি হয়, তাহলে পরিবর্তন কেন চাইবো না? আর যদি আপনি আশা করেন যে দল
বিরোধিতা আসনে বসে রয়েছে, তাদের দ্বারা এই পরিবর্তন সম্ভব। তাহলে আমি আপনাকে বলবো, মাফ করবেন আমার শব্দ বন্ধের জন্য, আপনি মূর্খের শান্তি বাস করছেন। আপনি অলিক স্বপ্ন দেখছেন। আমি আপনাকে মনে করাই, যখন বিশ্ব জুড়ে উঠলো ঝড় বলে এত বড় আন্দোলন চলছে আরজি করের সময়, সেই সময় মাননীয় অমিত শাহ তিনি হচ্ছেন ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি রাজ্যে এলেন। আমি জানি, কারণ আপনিও কারণটা আপনি জানেন, তাই আমি ব্যাখ্যা করে সময় নষ্ট করছি না। দলের বিরোধী দলনেতা অগ্নিমিত্রা পল, সুকান্ত মজুমদার ব্যক্তিগত স্তরে চিঠি লিখেছিলেন দেখা করার জন্য ওই ফ্যামিলির সঙ্গে, দেখা করেননি, কারণ এই বাংলা থেকে মমতাকে আপ্রোচ করার কোনো ইচ্ছা ওদের নেই। মমতা হচ্ছে বিজেপি আরএসএস এর, মানে সেন্ট্রাল কমিটি বিজেপি এবং আরএসএস এর পালিতা কন্যা, যার যে আবার পোস্টার মাদার হয়ে বিজেপির রাজ্য শাখাকে নার্চার করছে, সো দ্যাট যতক্ষণ ওরা রেডি না হতে পারে, প্রিপেয়ার না হতে পারে, ততক্ষণ মমতা তো আপনি হি হ্যায়, মমতা চেয়ারে থাক। এই হচ্ছে স্কিমটা। এইটা বুঝে বাংলার মানুষকে সচেতন হতে হবে। তাহলে হলে এই ধরনের ঘটনা, আপনি কেন কলেজে গিয়েছেন, আপনি কেন স্কুলে গিয়েছেন, আপনি কেন কর্মক্ষেত্রে গিয়েছেন, বারংবার উঠে আসুন। বেশ, আমি পৃথ্বীজয়ের কাছে আসবো। পৃথ্বীজয়, সুদীপ্তা প্রশ্ন তুলেছেন, একই সাথে তুমি তো বিজেপির একজন তরুণ মুখ, কিন্তু আমি আজকে তোমাকে মূল পরিচয়টা দিচ্ছি যে ওই কলেজের একজন প্রাক্তনী এবং আইনজ্ঞ। আমি তোমাকে প্রথম যে প্রশ্নটা করবো, একটা আইনের বিষয় আছে পৃথ্বীজয়, এটা ওই চিঠিটাও আমি দেখালাম একটু আগে, একদম আমরা দেখিয়ে দিলাম। প্রথম যেটা বলা হচ্ছিল যে অশোক দেব তিনি নাকি বিষয়টা জানেন না, একবারে চিঠি রয়েছে, তার নাম সই করা রয়েছে একেবারে পরিষ্কার, আমাদের স্ক্রিনে একটু আগেই আমি সেই চিঠিটা দেখিয়েছি, পরিষ্কার আমরা পেয়েছি এবং আমরা সেটা দেখেছি যে অশোকদেব রেকমেন্ড করেছেন তার চিঠি। যেটা বলা হচ্ছে যে এই যে সুদীপ্তা বললো যে সংক্ষেপে নাম লেখা হয়েছে, পুলিশের পক্ষ থেকে একটা যুক্তি দেওয়া হয়েছে পৃথ্বীজয়, বলা হয়েছে যে এটা এই কারণে দেওয়া হয়েছে যে যেহেতু কলেজে পড়ে তাই অনেক সময় এরা বয়সে কম হতে পারে, ফলে আগে যাচাই না করে এদের নাম হলে এরা অভিযুক্ত এবং এটা সামনে বেরিয়ে আসলে ওদের আগামী ভবিষ্যৎ ক্ষতি হতে পারে। এরকম কি কোনো নিয়ম বা এরকম আইনি আছে যে নামটা সংক্ষেপে লিখতে হবে? অনেকে তো আবার বলছে যে এটাকে পাশ কাটিয়ে যাওয়ার জন্য এরকম সংক্ষেপে নাম লিখেছে, পুলিশ প্রশাসনের একটা অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার ইচ্ছে। তুমি যদি আইনের বিষয়টা একটু বলো, এবং তারপরে যে অভিযোগটা উঠেছে যে এ রাজ্যের শাসক দল এবং বিজেপির সাথে একটা বোঝাপড়া আছে, সেই বোঝাপড়া সূত্রেই চলছে, ফলে বিজেপি এই রাজ্যের শাসক দলকে কোনো রকম ব্যতিব্যস্ত করবে, এটা ভাবাটা নাকি মূর্খের স্বর্গে থাকার মতো। প্রথম আইনি বিষয়টা তুমি একটু বলো। আমি আগে আইনি বিষয়টা বলি যে অ্যাকিউজডের নাম প্রকাশ করা যাবে না এরকম কোনো প্রসিডিউরাল কোডে নেই, বরং ভিকটিমের নাম, বিশেষ করে যেইটি ভিকটিম তাদের নাম কখনোই প্রকাশ্যে আসে না। এবার এটা অ্যাকিউজডের প্রতি পুলিশ এতটা সিম্প্যাথেটিক যে মানে তাদের নাম বেরিয়ে ক্লিয়ার শেষ হয়ে যাবে, আর এটা মাইনর হবে এটা কল্পনা করবো কি করে? 18 বছর হলে তো, 18 বছর হলে কলেজ একদম করাবে তো, তাই বলছি কলেজ ল ভর্তি হতে পারে না, ঠিকই তো। মানে কোন হিসেবে পুলিশের এটা মনে হলো আমি বুঝলাম না, এই তো পুলিশ তার নিজের বাড়ির ছেলে মনে করে হয়তো ইনভেস্টিগেশন করছে। একদম মারাত্মক, মানে এখানেও তারা মারাত্মক সন্দেহ থাকছে, আশঙ্কার জায়গা থাকছে। এই বললাম তো, কেউ বা কারা তাদেরকে বলেছে, যে দেখুন একজন এমপি একজন এমএলএ তাদের স্টেটমেন্ট গুলো দেখেছেন কিরকম ভাবে বলছে যে মেয়েটা ওইখানে কেন গেছিল, তার দুজন বান্ধবীকে নিয়ে যাওয়া উচিত ছিল, বন্ধু তার বান্ধবীকে রেপ করলে কে প্রোটেকশন দেবে, মানে এইগুলো থেকে মনে হচ্ছে যে সত্যি আমরা একটা মুখের স্বর্গে বসবাস করি। এবার এখন বিষয় হলো যে আদেও তদন্তটা ঠিক দিকে যাবে তো, এটা একটা প্রশ্ন। কারণ এইটা প্রমাণ করার দায় কার? প্রসিকিউশনটা কার হাতে? স্টেট গভর্নমেন্টের হাতে। তারা আদেও সঠিকভাবে তদন্তটা করবে তো, নাকি সেই যেটা আমরা দেখেছিলাম সেই লক্ষিন্দরের বাসর ঘর করার মতো, যে একটা সেই কালনাগিনী যাতে ঢুকতে পারে তাই একটা ছিদ্র রেখে দিয়েছিল, যে তারাও ওরকম একটা ছিদ্র রেখে দেবে। এই ক্ষেত্রে আমাদের মানে যেটা করা উচিত, একজন ভালো ডিফেক্টর লয়ারও রাখা উচিত এর পাশাপাশি মেয়ের বাড়ির পক্ষ থেকে। শোনা যাচ্ছে না পৃথিবী? এবার শোনা যাচ্ছে? বলছি এই যে কেন্দ্রীয় সংস্থা যদি তদন্ত করে সেটাও যে খুব গতি পায়, সেটাও যদি ঠিকঠাক হয়, তারা তো প্রমাণ নিয়ে আর্জি করে আমরা দেখেছি সিবিআই তদন্ত করেছে, কেন্দ্রীয় সংস্থা, সেই তদন্ত তো তার গতিপথ হারিয়েছে। এটার আগেই যে আমি বলেছিলাম, যখন তদন্তটা
মানে কেন্দ্রীয় মানে তদন্তকারী সংস্থার হাতে যায় তার আগেই প্রমাণ লোপাট হয়ে যায় এবং তার পক্ষে অসম্ভব হয়ে ওঠে সেটাকে প্রমাণ করা। তাহলে সেক্ষেত্রে মানে এদের মানে সাকসেস রেট কম এই একটাই কারণ, কোনো কেস যদি তারা শুরু থেকে পায় আর একটা কেস তার প্রমাণ লোপাট করে দেওয়ার পরে যদি তাদের কাছে যায়, তো দুটোকে প্রমাণ করা কি এক বিষয় হলো? না। এবার হচ্ছে যে আসা যাক যে কলেজের এই যে ঘটনাগুলো যে ঘটছে, তো এইগুলোর ওপরে কি দলের কোনো কন্ট্রোল আছে? কন্ট্রোল কোনো নেই। মানে এরা আজকে কলেজটাকে মানে ইনকামের রাস্তা ভেবে নিয়েছে। প্রীতিজা, আমি একটা ব্যক্তিগত তোমাকে প্রশ্ন করি, সেটা হচ্ছে তুমি ওই কলেজের প্রাক্তনী, কিরকম লাগছে মানে তুমি তোমার ছেলে বা মেয়ে তাদেরকে ওই কলেজে ভর্তি করতে পাঠাবে, বা তোমার কলেজে এরকম একটা ঘটনা ঘটেছে, খুব মানে তোমার নিজের অনুভূতিটা কিরকম যে তুমি একটু পড়ে এসেছো সেখানে, সেই মানে আমার শিক্ষা প্রতিষ্ঠানে যদি এটা ঘটতো তাহলে তো লজ্জাটা আমাকেও বহন করতে হতো। দেখুন, আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি, এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে আমাদের অনেক বন্ধু বান্ধবী তারা পাশ করেছে। তাদের মধ্যে কেউ আজকের দিনে ম্যাজিস্ট্রেট, একজন বান্ধবী সে ইংল্যান্ডে প্র্যাকটিস করে, বাকি বহুজন রয়েছে যারা খুব ভালো জায়গায় রয়েছে, তারা নিজেদের পায়ে দাঁড়িয়ে গিয়েছে। একজন প্রফেসর হয়েছেন, সম্ভবত মানে কোনো একটা গভর্নমেন্ট কলেজেরই সে প্রফেসর। মানে তারাও তো এই কলেজ থেকে পাশ করেছে। কোথায় তাদের তো মানে মানে কি বলবো আর কি, তারা তো কোনোদিন ইউনিয়ন রয়ে যায়নি, কমন রয়ে যায়নি, তাদের তো কোনোদিন পার্টি করতে হয়নি, বা পার্টি পার্টি যদি করলেই যে করো, পার্টি করলেই তাকে এটা করতে হবে, এটাই মানে কি? এই যে দেখুন ওইখানটায় যে অভিযুক্ত আমি পড়ছিলাম, ওইখানটায় মেয়েটি যেটা বলছে যে আমি এই টিএমসিপি ইউনিটের সেক্রেটারি নাকি দায়িত্ব পেয়েছি, তা আমাকে আলাদা করে বাইরে ডেকে নিয়ে জিজ্ঞেস করেছিল যে আমি কি কমিটমেন্ট দিতে পারবো, পার্টির প্রতি কমিটমেন্ট রাখতে পারবো। একদম কমিটমেন্ট আনুগত্য। এরকম ব্যাপার হয়ে থাকে। কমিটমেন্ট রাখা মানে যে তাকে তার মানে মর্যাদা তুলে দিতে হবে পার্টির কর্মীদের কাছে, মানে এটা তো মারাত্মক বিষয়।